সবাই এবং অন্যান্য যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আপনাদের কি মন খারাপ নাকি? হ্যাঁ, সাউন্ড একটু কম অথবা দূরত্বের কারণে। আপনারা সকলেই জানেন আমার জন্মস্থান বেতোয়া, আমার মার বাড়ি বেতোয়া। সেই বেতোয়া থেকেই শুরু। আর এই অত্র এলাকায় আমার নানা এনায়েত হোসেন সাহেব শিক্ষক ছিলেন, আমার খালু এখানে শিক্ষক ছিলেন। লুৎফর ইঞ্জিনিয়ার সাহেব জানেন এলাকার জন্য কত কিছু করেছে। আপনাদের সাধারণ সিরাজ সাহেব মারা গিয়েছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করে আজান দিচ্ছে, তো ওনার আত্মার মাগফিরাত কামনা করে আমি খুব বেশি সময় নেব না, অল্প একটু সময়ের মধ্যে শেষ করে দেব। আপনারা জানেন যে আমরা যখন চিন্তা করেছি যে ইলেকশন করব কি করব না, প্রথমে কিন্তু আমরা সম্মত ছিলাম না। আমি কিন্তু শফিপুর বাসারের সাধারণ মানুষের কাছে ফিরে গিয়েছি। ওনারা কিন্তু আমাকে শফিপুর বাসার থেকে ইলেকশন করার জন্য মোটামুটি জোর জবরদস্তি করেই কিন্তু পেরেছে। আপনারা জানেন পার্শ্ববর্তী থানা কালিহাতি আমার বাবার বাড়ি, কালিহাতি থেকে আমাকে ধানের শীষ থেকে নির্বাচন করার জন্য অনুরোধ করা হয়েছিল। আপনারা শুনেছেন সেটা? শুনছি ইনশাআল্লাহ। আমি কিন্তু যাই নাই, এই জন্য যাই নাই। আমি এই অত্র এলাকায় বহুদিন যাবৎ থাকি, শফিপুরে আজ থেকে প্রায় 30 বছর আগে বাড়ি করেছি। আমার মনে হয়েছে শফিপুরের মানুষের কাছে যেতে হলে আমার কোনো প্রতীকের প্রয়োজন নাই। আমি সালাউদ্দিন আলমগীর যে প্রতীকেই যাই, বাসায় শফিপুরের মানুষের সাথে আমার যে আত্মার সম্পর্ক, সেটা একটা মিলন মেলা ঘটবে ইনশাআল্লাহ। ঠিক। এবং বাস্তবেই কিন্তু আপনারা জানেন আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের যে ভালোবাসা, যে উদারতা, যেভাবে আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে, সেটা কিন্তু বলে শেষ করা যাবে না। প্রত্যেকটা জায়গায় আমরা যাচ্ছি, অজস্র বাধা, অজস্র বিভক্তি, তারপরে কিন্তু মানুষের সংখ্যা কম হয় না। আজকে এখানে আপনারা জানেন যে আপনাদেরকে বাড়ি থেকে আসতে কত রকম থ্রেট করেছেন, বাড়ি বাড়ি গিয়ে থ্রেট, রাস্তাঘাট বন্ধ, সবকিছু মিলে মানুষের বিরুদ্ধে অবস্থান। মানুষের বিরুদ্ধে, সাধারণ মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, অতীতে তারা কেউ টিকতে পারে নাই। কষ্ট লাগে এটা ভাবলে যে যারা 17 বছর বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে, তাদের প্রতি আমাদের অনেক সহমর্মিতা, ভালোবাসা, কষ্টবোধ আছে। কিন্তু যারা এতদিন অত্যাচারিত হয়েছে, তারা আজকে মাঝে মাঝে অত্যাচারী ভূমিকায় পালন করছে। এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমি মনে করি আমাদের এলাকায় যে বিএনপির ভাইরা আছে, তারা অ্যাকচুয়ালি অল্প বয়স্ক, বিভিন্ন কারণে তাদেরকে দিয়ে ভুল বুঝিয়ে এই কাজগুলো করানো হচ্ছে। এবং এই ভুলের রেজাল্ট হিসেবে দেখেন, গত 38 বছরেও বিএনপির কোন সফল নেতৃত্ব বাসায় শফিপুরে প্রতিষ্ঠিত হয় নাই। আপনারা দেখেন পিছনে আমার সাথে যারা আছে 60% to 80% বিএনপির কর্মী। বাসায় যখন যাই 70 to 90% আমার সাথে বিএনপির কর্মী। যদি লিডার প্রকৃত অর্থে ভালো লিডার হতো, তাহলে তার কাছ থেকে কিন্তু তার কর্মীরা অন্য কারোর সাথে যোগ দেওয়ার কথা না। এটা কি কথা? কথা না। আমি যখন ইলেকশন এসেছি, আমি সবসময় দুর্নীতির বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। আমি সব সময় মনে করেছি বাসায় শফিপুর স্পেশালি অত্যন্ত যুব সমাজ যেটা অনেক বেকার, তাই না? যে যুব সমাজ আমাদের এখানে শিক্ষিত অনেক বোনেরা বেকার, তাদের নিয়ে কাজ করব। আমি যখনই দুর্নীতির বিরুদ্ধে কথা বলা শুরু করেছি, তখন এক শ্রেণীর দুর্নীতিবাজ সংঘবদ্ধ হয়ে তাদের আমার বিরুদ্ধে অবস্থান। কিন্তু আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কৃষক ভাই এবং বোনেরা যারা বাসায় আছেন, সকলেই বুঝেন বাংলাদেশের প্রতিবন্ধকতা কোথায়, বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে কোথায়। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা প্রয়োজন। সেই দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা এমন কারো কাছ থেকে আসতে হবে যে নিজে কখনো দুর্নীতি করে নাই। গত 17 মাস বাসায় শফিপুর কিভাবে চলছে আপনারা নিজেরা জানেন। একজন ব্যক্তি
তার নিজের ক্ষমতার সমস্ত স্বাদ ভোগ করেছেন, সমস্ত দখলদারিত্ব করেছেন। সমস্ত স্কুল কলেজের যত গভর্নিং বডি আছে নিজের ইচ্ছে মতো দখল করেছেন। তার বাবা স্কুল করেছে, তার বাবা স্কুল করেছে, কলেজ করেছে, সেটা মাথা ব্যথা নয়। এলাকার অযোগ্য কিছু লোকজনকে দিয়ে সমস্ত গভর্নিং বডিগুলো দখল করেছেন। উনি 4টা কলেজে গভর্নিং বডির চেয়ারম্যান হয়েছেন, উনি একটি কলেজে প্রতিষ্ঠা করেন নাই। এই সকল জিনিস যদি চিন্তা করেন, শিক্ষা ব্যবস্থা ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। শিক্ষার গভর্নিং বডিতে, স্কুলের গভর্নিং বডিতে যোগ্য লোক থাকতে হবে, অথবা তাদের যারা প্রতিষ্ঠা করেছে সেই ফ্যামিলির লোকজনকে অগ্রাধিকার দিতে হবে। সেখানে কোনো কাজ হচ্ছে না, শুধু জুলুম এবং অত্যাচার। আজকে প্রেস ক্লাবে গেলে সমস্যা, কয়েকদিন পর পর প্রেস ক্লাবের তালা। আজকে স্কুলের যে কমিটি আছে, উচ্চ মাধ্যমিক স্কুলের কমিটি, সেখানে সভাপতি পদ নিয়ে ঝামেলা। মাধ্যমিক স্কুলের সমিতি নিয়ে সমস্যা। আমাদের মাদ্রাসা যে শিক্ষক সমিতি আছে সেখানেও সমস্যা। তো প্রত্যেকটা জায়গায় শুধু সমস্যা এবং সমস্যা। এই সমস্যার সৃষ্টি করার মূল লক্ষ্যই হলো নিজেদের আর্থিক বেনিফিট নেওয়া। আপনারা জানেন বাসায় চৌকুপুরে যে কয়জন চেয়ারম্যান আছে, যে কয়জন মেম্বার আছে, তারা একটা ম্যাজিক্যাল চেয়ারে বসে আছে। আজকে তারা চেয়ারম্যান, কালকে তারা জেলে, পরদিন তারা মুক্ত। এই যে টাকার খেলা শুরু হয়েছে, এখান থেকে মুক্তি পেতে হলে 12 তারিখে আপনি একজন সঠিক নেতৃত্বে যদি ভোট না দেন, গত 17 মাস থেকে আপনি আগামী দিনের কি হবে সেই রেজাল্টটা বুঝে নেবেন। গত 17 মাস কি আপনার ভালো ছিলেন? না। যদি ভালো থাকেন তাহলে আপনারা চিন্তা করে ভোট দিবেন, আর ভালো যদি না থাকেন তাহলে আপনারা কিন্তু বুঝে শুনে ভোটটা দিবেন। আপনারা দেখেন আমরা এখানে মিটিং করতেছি, সামনে দিয়ে মোটরসাইকেল নিয়ে কি করে যাচ্ছে। ক্ষমতায় আসেই নাই, এখনই মোটরসাইকেলের পুপু। ক্ষমতায় আসেই নাই, এখনই মানুষের মাথায় বাড়ি দেওয়া আসেই নাই, ক্ষমতায় আসেই নাই, এখনই কত লোককে জেলে পাঠিয়েছে। ক্ষমতায় আসেই নাই, কত লোককে গৃহছাড়া করেছে। ক্ষমতায় আসলে কি হবে এটা আপনারা বুঝবেন, হারে হারে বুঝবেন। এরকম মানুষ যদি ক্ষমতায় আসে, ভোট নাই দেখে নানান অশান্তি সৃষ্টি করছে যাতে সুখীপুরের মানুষ ভোট কেন্দ্রে না যায়। এই কাজগুলো কিন্তু বাসাইলে করে না। বাসাইলে আমরা যেখানে জনসভা দেই 5 কিলোমিটারের মধ্যে ওনার লোক যায় না। এবং সুখীপুরে দিলে এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটে, গতকালও ঘটেছে। কেন ঘটে? সুখীপুরের মা বোনেরা যাতে ভোট দিতে না যায়। সুখীপুরের মানুষকে ভয় পায়, সুখীপুরের মানুষকে বিশ্বাস করে না। এই জন্য উনি সুখীপুর মানুষকে ভোট কেন্দ্রে যেতে যত বাধা বিঘ্ন সৃষ্টি করা যায় তাই করতেছে। সুখীপুরের মানুষ এত বোকা না। সুখীপুরের মানুষ জানে কি সিদ্ধান্ত নিতে হয়, সুখীপুরের মানুষ জানে কাকে নির্বাচিত করতে হয়। আপনারা যদি এরকম করে সাকসেসফুল হতেন তাহলে গত 4টি ইলেকশন আপনি করেছেন, একটি ইলেকশন আপনি সফলতা পান নাই। ঠিক। কথা বলেন, আপনি নিজেও কিন্তু একদিন স্বতন্ত্র ইলেকশন করেছেন। আপনি সত্যি এসে ধানের শীষ করেন, টাঙ্গাইল 17 গেলে ধানের শীষের পক্ষে আপনি একটি কথাও বলেন না। কামরুল ভাই আমাদের বিএনপির লোক ছিল, উনি ইলেকশন করেছেন ধানের শীষের প্রতীকে, তখন কিন্তু উনি সাপোর্ট করেন নাই। আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী যখন আমাদের পার্ট ছিল, উনি সিদ্দিকী যখন ধানের শীষ ইলেকশন করেন তখন কিন্তু ধানের শীষ ইলেকশনটা করেন নাই। জুলুম অত্যাচারের সীমা আছে, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনি ধৈর্যের সমস্ত সীমা ভেঙে চুরমার করে দিচ্ছেন। আমরা ধৈর্য ধরতেছি একটি কারণে, আমি চাই না আমাদের রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে সুখীপুর বাসালে 1 ফোঁটা রক্ত মাটিতে ঝরুক। কারণ সুখীপুর বাসালে যদি রক্ত ঝরে সেটা সুখীপুর বাসালের কোনো মায়ের চোখের পানি ঝরবে, কোনো বাবার চোখের পানি ঝরবে। আমরা সেই জন্য ধৈর্য ধারণ করতেছি। আমরা জানি 12 তারিখে মানুষ, সাধারণ মানুষ বুঝে, এই দেশের মানুষ অত্যাচারীকে পছন্দ করে নাই, এই দেশের মানুষ অন্যায়কে প্রশ্রয় দেয় নাই, এই দেশের মানুষ অন্যায় এবং অত্যাচারীকে আস্থা করে নিক্ষেপ করেছে। 12 তারিখে ভোটের মাধ্যমে আমার এই সখীপুরের ভাইয়েরা, বাসাইলের ভাইয়েরা এই সকল অত্যাচারীকে বিদায় করবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা দলের কোনো সমস্যা না। দলের যে নেত্রী মারা গেছেন, দলের যে নেতা, আমাদের যে দলের নেতা বা আপনার যে বিএনপি দলের নেতা, উনি কিন্তু ওনার পরিবারের চেয়ে বেশি অত্যাচারিত এই দেশের মাটিতে আর কেউ হয় নাই। তারেক রহমান লন্ডন থেকে আসে,
এসে মাটি হাতে নিয়ে কিন্তু বিশ্বাস নিয়ে ঘাস ঢুকেছে। উনি প্রথম থেকেই সহনশীলতার কথা বলেছেন, ধৈর্যের কথা বলেছেন, একে অপরের ঘাড়ে ঘাড়ে কাঁধ মিলিয়ে কিন্তু কাজের কথা বলেছেন। উনি কিন্তু বলে নাই প্রতিহিংসা করবা, রাজনীতি দুর্বৃত্তায়ন করবা। উনি কিন্তু বলে নাই কোনো মিটিংয়ে যে বাংলাদেশের প্রত্যেকটা কেন্দ্রে অন্যায় অত্যাচারের মাধ্যমে আমরা বুঝে নিব, এটা বলে নাই। এটা কে বলতেছে? লোকাল একজন নেতা, যার নিজের কোনো জনপ্রিয়তা নাই, মানুষের উপর আস্থা নাই। উনি নিজে আইন তুলে নিতে যাচ্ছে, উনি ইলেকশন ব্যবস্থাকে বন্ধ করতে যাচ্ছে। এই দেশের প্রত্যেকটা রাজনৈতিক নেতৃবৃন্দ, আমাদের সামরিক নেতৃবৃন্দ, আমাদের সিভিল নেতৃবৃন্দ শুরু করে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকলেই এখন অধীর আগ্রহে একটি ইলেকশনের জন্য অপেক্ষা করছে। যে ইলেকশনের মাধ্যমে আমরা মনে করি বাংলাদেশের শান্তির একমাত্র উপায়, বাংলাদেশের যে সমস্যা চলতেছে সেটা মুক্তির একমাত্র উপায় 12 তারিখ ইলেকশন। সেই 12 তারিখে ইলেকশনকে পণ্ড করার জন্য আমার যে অযোগ্য নেতা এখানে আছে, সে যে কাজটা করতেছে এটা তার নেতৃত্বের ব্যর্থতা। আমার যে বিএনপি ভাইয়ের আশেপাশে আছেন সকলকে বলে যাচ্ছি, আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, আপনাদের সাথে কোনো ঝগড়া নাই। আপনারা এই দেশের মাটির সন্তান, আমরা এই দেশের মাটির সন্তান। আমরা ইলেকশনের আগেও আপনাদের সাথে বুক মিলাতে চাই, ইলেকশনের পরেও আপনার সাথে বুক মিলাতে চাই, কারণ আমাদের ভাইয়ের সাথে কোনো সমস্যা নাই। এই মাটির আরেকটা ছেলে আছে আমাদের ছোট ভাই আওয়াল মাহমুদ, ও আমার বাসায় গিয়েছে, আমি ওনার সাথে কথা বলেছি। ইজ এ ভেরি গুড বয়। এইখানে আমাদের আরেকটা ছেলে আছে ইঞ্জিনিয়ার নাজমুল, সে ইলেকশন করতেছে। দেখেন কোনো কথা নাই। আমাদের জামাতের যে শফিক সাহেব আছেন উনিও কিন্তু ভদ্রলোক, অত্যন্ত নম্র মানুষ। আমরা 6 জন ক্যান্ডিডেট একসাথে বসে কয়েকদিন আগ পূর্বে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম, যা হয়েছে হয়েছে। পরের দিন সকাল থেকে আমরা কেউ কারো কোন রকম বিরক্ত বা দুষ্টামির পথ পরিহার করে একজন আরেকজনকে সহযোগিতা করব। কিন্তু আল্লাহর কি বিচার, 24 ঘন্টা না যেতে আমার শ্রদ্ধেয় বড় ভাই বাংলাদেশের প্রতীক নিয়ে যে ইলেকশন করছেন উনি ওয়াদা ভঙ্গ করেছেন। উনি ওয়াদা ভঙ্গকারী। সেই মানুষ 6 জনের মধ্যে কথা দিয়ে কথা রাখতে পারে না। সেই মানুষ বাসার ছোটবেলার মানুষকে ওয়াদাতে রক্ষা করবে বা অতীতে করেছে। এইরকম ইতিহাস যদি দেখাতে পারেন, আর যদি কেউ বলতে পারেন যে গত 15 মাস উনি কারো কাছে 1 টাকাও নেয় নাই, উনি সবভাবে জীবনযাপন করেছেন, উনি ইলেকশন করেন 4 টাকায়, ওই ভদ্রলোক যদি বলতে পারে মুখে হাত দিয়ে টাকা ওনার পকেটে যায় নাই, আমি সালাউদ্দিন আলমগীর আমার নমিনেশন প্রত্যাহার করে ওনাকে সাপোর্ট করবো। গত 1 সপ্তাহ যাবত চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি প্রত্যেকটা মাঠে ময়দানে, বুক নিয়ে কিন্তু সাহস থেকে কিন্তু আগে আসতে পারে নাই। এই চ্যালেঞ্জ গ্রহণ করার ক্ষমতা আল্লাহকে তাকে দেয় নাই, বিকজ কাজেই ভাই এবং বোনেরা, আপনারা চিন্তা করবেন, আপনার সন্তানের কথা চিন্তা করবেন। আপনি সাথে নিয়ে এসেছেন আপনার সন্তানের ভবিষ্যৎ, আপনি চিন্তা করবেন কাকে ভোট দিলে আপনি নিরাপদ থাকবেন, কাকে ভোট দিলে আপনার এখানে সমস্ত চাঁদাবাজির লাইসেন্স পাবে না। আপনারা সেটা চিন্তা করে আপনার মূল্যবান ভোটটি প্রদান করবেন। আমি একবারও বলি নাই আপনারা আমাকে ভোট দেন, আমি ভোট চাই না। ভোট ঠিকঠাক জিনিস না, ভোট টাকার জিনিস না, ভোট আপনার আমানত, ভোট একটা বিবেকের বিষয়। আপনার বিবেক যাকে সায় দিবে আপনার ভোটকে আপনি তাকেই দিবেন। এই কথা বলে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমি এই মাটির সন্তান, আমার মার কাছ থেকে আমি দোয়া নিয়ে এসেছি। আমার মাকে আপনারা আমি মনে করি সম্মানিত করবেন, আর আমি মার দোয়া নিয়ে এই মাঠে এসে বিজয়ের মালা নিতে এসেছি। ওয়ালাইকুম আসসালাম।